আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সবার প্রিয় রাশেদ হায়দার ভাই। এবং দুষ্ট লোকেরা বলে তিনি নাকি পিনাকির প্রতিবেশী, আজকে আমাকে বলেছে, আমিও বলেছি। যাই হোক, মানে ফ্রান্সে থাকার সুবাদে এটা বলেছেন। আপনি সহ এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। দীনেশ ত্রিবেদী প্রথম দিনে সে কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। এটা যারা কূটনীতির সরেয়া বুঝে তারা কিন্তু বুঝে ফেলেছে। দেখেন, তার আগে কি ঘটলো? রামমূর্তি। তার আগে কি ঘটলো? ভারতের সীমান্তের পুশব্যাক, পুশিন। তো পুশিন, তারপর রংপুরের রামমূর্তি, তারপর দীনেশ ত্রিবেদী বয়ান, এবং তিনি পাই রোডে আসলেন। তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। দীনেশ ত্রিবেদী একটা ছক্কা মেরে দিয়েছেন। এরা এখন একটু দৌড়াবে, চিৎকার চেঁচামেচি করবে। তিনি 6 নিয়ে নিয়েছেন। তারা একদিকে বলতেছে 3 দিনে কলকাতা নিবে, 7 দিনে 7 সিস্টার, আর 2 দিনে নিবে দিল্লি দখল করবে, এগুলো বলে। তারাই যদি আবার বলে যে অখণ্ড আমাদের বাংলাদেশ দখলের, মিথ্যা কথা হইলো না? তাহলে কোনটা সত্যি, এটা আমাকে আগে বলেন। অর্থাৎ আপনি বলতেছেন যে রাশেদ ভাই তো আমাকে 5 মিনিটের মধ্যে দখল করে ফেলবে, আবার আরেকদিন বললেন রাশেদ ভাইয়ের কোনো ক্ষমতা আছে আমার কিছু করার। তাহলে কোনটা সত্যি? মানে এরা উপরেরটাও খাবে, তলারটাও। এইভাবে তো হবে না, এই ভণ্ডামি তো করলে চলবে না। আমাদের বাংলাদেশের হাঁপানি রুগীকে দেখলাম বলতেছে ভারত দখল করবে 2 দিনে। আমাদের দেশে রিটায়ার্ড মেজর, মাজা ভাঙ্গা মেজররা বলতেছে কলকাতা দখল করবে 4 দিনে। আমাদের লীলাকর মৌলবীরা বলতেছে যে ভারতকে তারা 54তম প্রদেশ এবং 55তম প্রদেশ আর আমেরিকাকে 56 প্রদেশ ঘোষণা করবে। এত বড় শক্তিশালী একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে ভারত দখল করে আমি তো বুঝে উঠতে পারি না। তারা একই সাথে বলতেছে যে ভারত হচ্ছে গরুর মুত খাওয়ার দেশ, ভারত হচ্ছে রাস্তায় হাগামুতার দেশ। সেইখানে আবার 1-1.5 কোটি বাংলাদেশে অনুপ্রবেশকারী গিয়ে বসে থাকে। তো এদের আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা তারা আগে সিদ্ধান্ত নেই। একদিকে তারা বলতেছে যে ভারত আমাদের কিছুই করতে পারবে না, আমরা মুসলমানের জজবা আছে, পাকিস্তান ভাই আছে, তুরস্ক আছে, আর অন্যান্য দেশ আছে। আবার বলতেছে অখণ্ড ভারত বলে নিয়ে নিবে। এটা কি একসাথে মিললো? মানে তাদের আগে সিদ্ধান্ত একটা বলতে বলেন, তাইলে না আমরা মন্তব্য করতে পারি। এটা হলো তাদের বক্তব্যের আমার প্রতিক্রিয়া। এবার আমার ধারণা কি, আপনি যদি ভারতকে আগামীকাল সংসদে সংবিধানে পাস করে বলেন যে 30তম প্রদেশ ঘোষণা করলাম বাংলাদেশকে, আমি লিখিত দিতে পারি, ভারতে মিছিল করবে বাংলাদেশ চাই না, আমাদের প্রদেশ চাই না, সরকার এটা নিতেই পারবে না। মানে কার জন্যে? বাংলাদেশের জন্য না। কার জন্যে? ভারতের জনগণ বলবে এইরকম সাপ বিচ্ছু আমাদের দেশে দরকার নেই, এইরকম বর্বর, অসভ্য, মূর্খ, গান্ডু আমাদের দরকার নেই। কেন? প্রমাণ দেখে। এই 18 কোটির মধ্যে 15 কোটি বলে স্কুলে সঙ্গীত শিক্ষক চলবে না। এই 18 কোটির মধ্যে 15 কোটি বলে স্কুলে আঁকাইতে দিবে না। স্কুল তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পড়ানো যাবে না ঘোষণা দেয়। তো এই সমস্ত গান্ডুদের নিয়ে ভারত রোহিঙ্গা হবে নাকি? এদের যদি ভারত নেয়, পুরো ভারত তো রোহিঙ্গা হয়ে যাবে, রোহিঙ্গাদের দেশ হয়ে যাবে। সারা পৃথিবীতে অসভ্য, ইতর, বর্বর হিসেবে ভারত পরিচিতি হবে। এখন তো জয়শঙ্কর সাহেব, তারপর আপনার অজিত দোভাল সাহেব সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের পরাশক্তির তাদের সাথে বসে গল্প করে, তাদের সাথে বসে বিবৃতি দেয়। যখন এই 18 কোটি নিবে এই বাংলাদেশের, এই বাংলাদেশকে তো তখন সুদান মনে করবে আমেরিকা। এটা তো জায়গায় দিবেন। আপনি দেখেন তো, এই যে ভারতের যে তো গালি দেয়, পাকিস্তানের কোন নেতাকে আপনি? একমাত্র হোয়াইট হাউস তারা মাঝে মধ্যে ডাকে কামলা খাটানোর জন্য, 1 কাপ চা খাওয়ায়। কর্তাই কইছে সুধীর ভাই, আনন্দের সীমা নাই। পাকিস্তানকে তো এরকম বোধাই বানায়, ওটা তো আমরা বুঝি। আমাদের অঞ্চলে গ্রামে, আপনারাও জানেন, আমরা সবাই গ্রামের মানুষ, তারপরে না শহরে এসেছি। গ্রামে কিন্তু যখন কোনো কামলাকে দিয়ে বেশি কাজ করাইতে চায়, তখন কিন্তু যায় তারে খুব পিঠে একটা থাপ্পড় দেয় বা একটা গালি দেয়। এই জন্য কিন্তু আমাদের গ্রামে কথায় আছে যে কর্তাই কইছে সুধীর ভাই, আনন্দের সীমা নেই। সেই হিসেবে পাকিস্তানেরা খাটায়। ওই 1 কাপ চা হোয়াইট হাউসে খাওয়াইছে ফেল মার্শাল আসিফ মনিরের। তারপরে কি কি করাইতেছে আপনার চোখেই দেখতেছেন। কারণ তারা জানতো যে ইরানে হামলা করবে, তারা জানতো ইসরায়েলে ঝামেলা হবে, তারা জানতো আফগানিস্তানে ঝামেলা করতে হবে। তাই এইখানে ওই যে কামলা একটাকে নিয়ে 1 কাপ চা খাওয়াই দিয়েছে হোয়াইট হাউসে। আর কর্তাই কইছে সুধীর ভাই, আমাদের সীমানে বাল বাতাছে। তো সেই এখন যদি ভারত আমাদের এই 18 কোটি নেয়, বা আমরা সংবিধানে পাশ করলাম বাংলাদেশ যে আমরা ভারতের এততম প্রদেশ হইতে চাই, আমি লিখিত দিতে পারি, দিল্লি, কলকাতা, চেন্নাই, এগুলো মিছিল শুরু হবে যে বাংলাদেশের হটাও, বাংলাদেশ আমাদের প্রদেশ বানানোর দরকার নেই। আপনি বলতেছেন দখল করবে। ভারতে তো পাগল হয়েছে নাকি? এরকম বর্বরদের নিবে। ভারতে 3 লক্ষ মসজিদ আছে, তাতেই অস্থির হয়ে গেছে ভারত।
আবার এই 10 লক্ষ মসজিদ আর মাদ্রাসা নিয়ে ভারত বিপদে পড়বে নাকি? তারপর বাংলাদেশের সবগুলো কোট্টায়ালা এগুলো সবগুলো হচ্ছে বর্বর পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে বামপন্থীরা পেয়ারা পাকিস্তানি, এমনি ভারতের ভিতরে অধিকাংশ মুসলমান পেয়ারা পাকিস্তানি। আবার এই 18 কোটি নিয়ে আচ্ছা কে নিজের পকেটের মধ্যে বিচ্ছু রাখবে আমারে বলেন? কে নিজের আন্ডারওয়্যারের মধ্যে সাপ রাখবে আমারে বলেন? কে তার নিজের বস্তার মধ্যে বেডের মধ্যে সাপের বাচ্চা রাখবে আপনি বলেন? কোন দুঃখে বাংলাদেশ নিবে? ভারতে তো পাগলা হয় নাই, ভারতের পাগলা কুত্তায় কামড়ায় নাই বাংলাদেশ দখল। দখল তো দূরের কথা, আবার স্পষ্ট করে বলি, দখল তো দূরের কথা। এই বাংলাদেশ যদি সংসদে বিল পাস করে আমরা ভারতের সাথে ঐক্যবদ্ধ হবো, তারপরেও ভারত বাংলাদেশকে নিবে না। তাই এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। এগুলো ভারত যুদ্ধের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে হটাবে, ভারত যুদ্ধের ভয় দেখিয়ে ভোট চাইবে, বাংলাদেশের মানুষকে মূর্খ বানায় রাখবে। ভারত এত পাগলা হয়েছে নাকি 18 কোটি মানুষের চাকরি দিতে হবে না? এই বাংলাদেশটাকে যদি তারা দখল করে বা আমরা প্রদেশ হলে তারা মেনে নেয়, এই 18 কোটি মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে হবে না, চিকিৎসা পাগলে পাইছে ভারতের জন্য বাংলাদেশ হলো একটা সুপার মার্কেট। এই সুযোগটা কে রাখে? আরে ভাই, যদি পরকিয়া করা যায় কোন দুঃখে হাঙ্গা করতে যায়? হাঙ্গা করলেই তো ভাই বিয়ে করলেই তো ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, জমি দিতে হবে, ওয়ারিশ দিতে হবে, শ্বশুর বাড়ি বেড়াতে দিতে হবে। এত পাগল নাকি? যারা চালাক লোক তারা তো পরকিয়া করবে। 18 কোটি মানুষের একটা সুপার মার্কেট, ভারত এটা মাগনা পাইতেছে, চাইনা এটা মাগনা পাইছে। কোন দুঃখে এটার সাথে ঝামেলা করতে যাবে? যখন সুপার মার্কেটকে বলবে এটা আমার বাড়ি, তখন কারেন্ট বিল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, দায়িত্ব নিতে হবে। এতে ভারতের পাগলা কুত্তায় কামড়াইছে বাংলাদেশে নিতে যাবে? এত পাগল হয় না এই ভারত। এই বাংলাদেশকে পৃথিবীর কোনো দেশে নিবে না। মোগল আমলে কি বলতো বাংলাদেশকে? যে এটা কাইজার জায়গা। মোগলরা শাসকেরা বলে নাই, তারা নেই নাই, জানে যে এটা কাইজার জায়গা। এটা বলতো আপনি মোগলদের ইতিহাস করেন, বাংলাদেশ এটা কাইজার জায়গা, ঝগড়ার জায়গা, এগুলো বলছে তারা। তো এই বাংলাদেশকে নিয়ে যারা বলছে ভারত দখল করবে, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনি আমাকে নিঃসংকোচে লিখিত, আমি আমার সমস্ত সম্পদ বাজি রাখতে পারি, ভারত যদি বাংলাদেশকে নেয়, দখল তো দূরের কথা, সংবিধানে বাস করলে যদি আমি আমার সম্পত্তি আপনাকে দিয়ে দিব, যতটুকুই আছে, আমার ব্যাংকের টাকা, আমার জমি, আমার ফ্ল্যাট যা আছে আপনার আমি দিয়ে দিব, এমনি দিয়ে দিব। যদি ভারতে নেয় আমি নিশ্চয়ই যাবো, বনবাসে চলে যাবো, আপনাকে দিয়ে দিব। কোনোদিনই নিবে না। কারণ এই সুপার মার্কেট, শোনেন ভারত কেন চুপ করে আছে জানেন? এই যে ভারতের এত গালি দিতেছে, আপনি মনে রাখেন যে ভালো কামলা যদি হয়, মানে বাড়ির যে ভালো দক্ষ গৃহস্থ যাদের লাভ হয়, ওই কামলা যদি পোলাপানের নিজের গৃহস্থের পোলাপানের একটু গালি দেয়, মেয়ের একটু গালি দেয়, বা একটু খায় বেশি, কাপড় পরে বেশি, বেতন, তারা কিন্তু কিছু বলে না, তার অনেক বদামি মেনে নেয়। মনে করেন রাতের বেলা যাত্রা দেখবার গেছে, মানে লাস্ট নাইট শোতে সিনেমা দেখতে গেছে, আপনার বাড়ির যে দক্ষ কামলা তারা কিন্তু কিছু বলবেন না, কিন্তু পোলা গেলে কিন্তু চাপ প্রায় গাল ফাড়া গেলাবেন। কিন্তু ওরা কেন বলবেন না? কারণ ওর বহুত কাজ। তো বাংলাদেশ এই যে চুলকাইতেছে ভারত কিছু কেন বলে না? দুইটা কারণ। একটা হলো নিরাপত্তা, সম্পৃক্ততা আছে, কারণ এত বড় একটা বর্ডার আর কোথাও নাই। দ্বিতীয় হলো ভারতের 17-18 কোটি মানুষের সুপার মার্কেট। তার জন্য দেখেন 1 কোটি অনুপ্রবেশকারী গিয়েছে ভারতে, বা 1.5 কোটি। ভারত কিন্তু এটা জানে, তারপরেও সরাসরি কোনো অ্যাকশনে যায় না, বার্মার মতো ঘেটে ধরে এদের বের করে দেয় না। কেন? কারণ তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্কটা থাকুক, ব্যবসাটা। আরে ভাই, 1.5 লক্ষ কোটি টাকা আমরা শুধু ভারতকে চিকিৎসা বাবদ দিই। ভারত কেন রিস্ক নেবে? এই দেশটা কেন দখল করতে যাবে? এই দেশ যখন নেবে এই লোকদের মাগনা চিকিৎসা করাইতে হবে। আরে ভাই, কলকাতায় শুভেন্দু অধিকারী আসার পরে 5 টাকা প্লেট ভাত খাওয়ানো শুরু করছে সরকারি হসপিটালে। এই বাংলাদেশের সব হসপিটালে তো 5 টাকা প্লেট ভাত খাওয়াইতে হবে। এত পাগল হয়েছে নাকি ভারতে? এই 18 কোটি মানুষ নেয়, এরা তো পাকিস্তানের মতো শোষণ করতে পারবে না। পাকিস্তান বাংলাদেশের পাট, সম্পদ এবং চিনি এগুলো নিয়ে আমাদের পঙ্গু বানাইছে এবং ওদের দেশকে ধনী বানাইছে। ভারত এই কাজ করতে পারবে না, এই ঝুঁকি তো ভারত নিতে পারবে না। কারণ ভারত যে প্রদেশ থাকবে, এই প্রদেশ স্বাধীন থাকবে মোটামুটি। এই যে ভারতের যত রাজ্য আছে তারা স্বাধীনভাবে কাজ করে, পররাষ্ট্র নীতি আর হলো আপনার সামরিক নীতি কেবল সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া সকল নীতি তো রাজ্য সরকাররা নেয়, সকল নীতি। দেখেন না, কেন্দ্রীয় সরকার পানি দিয়ে দিয়েছিল, মমতা বেগম নাকি মমতা ব্যানার্জি, তিনি আমাদের দেন নাই, আমাদের মমতা খালা পানি নিতে দেন নাই, কারণ রাজ্য সরকারের ক্ষমতা থাকে। তো বাংলাদেশ যদি কোনো কারণে ভারত এটা নেয় বা আমরা দেই, আর এটা যদি সত্যি নেয়, ভারত তো বিপদে পড়বে। এই 18 কোটি মানুষ আপনি খাওয়াবেন কেমনে? যারা স্কুলের সিলেবাস বানাবেন, গান শিখাইতে, এরা তো ভাঙচুর শুরু করবে, এরা ভাঙচুর শুরু করবে। এগুলো নিয়ে কে আপদ বিপদ দিতেছে? এগুলো হচ্ছে ভোগাস। এগুলো বলে ভারত বিরোধী জজবা পয়দা করে। আরেকটা কারণে বলে যে 71 সালে তাদের যে মনোবেদনা, পাকিস্তান ভাঙার বেদনা, তাদের উত্তরসূরিদের, তাদের পূর্বসূরিদের যে বেদনা, সেই বেদনার অংশীদার তারা, তাই একটু মাঝে মধ্যে চেঁচামেচি করে। কিন্তু দিন শেষে একটা জিনিস বলি আপনাকে, আমাদেরও পড়শির সাথে ফষ্টি খাটে না। আমরা ছোট প্রতিবেশী, কোনো সন্দেহ নাই, আমাদেরও ভারতকে লাগবে,
কারণ আমরা ছোট প্রতিবেশী হলেও সীমান্ত বাড়িতে, আমার বাড়ির সাথে আপনার সীমানা, অর্থাৎ আমার বাড়ি আগুন লাগলে আপনার বাড়িও নিরাপদ। আর ভারতকে আমাদের এই জন্য লাগবে, ভারত হচ্ছে পৃথিবীর 3 নম্বর অর্থনীতি। আমাদের জামালপুরে জেলায় একটু কথা আছে, গাই বাছুরে রাজি থাকলে হাঁটু বানিতে দুধ দেয়। ওইখানে সীমান্ত কোনো কাজ করে না, নদীর পানি আর গাছ দেখে না। গাই, ওই যে আবার বলি যে গাই বাছুর রাজি থাকলে হাঁটু বানিতে দুধ দেওয়া যায়। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকে। 140 কোটি মানুষ যদি বাংলাদেশ থেকে 1 টাকা করে প্রতিদিন কিনে মাল, সেটা 140 কোটি। যদি 100 টাকা কিনে কত হয়, 1000 কিনলে কত হয়? আপনি হিসাব করেছেন যে 140 কোটি মার্কেট, আপনি এত বড় মার্কেট কোথায় পাবেন? তারপরে সবাই মধ্যবিত্ত, আপনি একটা নির্ঘাত একটা মানে নিশ্চিত একটা মার্কেট, স্টেবল একটা মার্কেট আপনি পাবেন। তা আমাদের সাথে সম্পর্ক হলে সবচেয়ে বেশি লাভ, যেটা বারবার বলেছি, ভারত বাংলাদেশের সম্পর্ক হলে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের না, আমাদের হবে। আমাদের ভারতের নিরাপত্তা নিশ্চিত হবে আর আর্থিক লাভ আমাদের হবে। আমি আপনাকে লিখিত দিতে পারি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলে শুধু পাট আছে না, পাট, এই পাটের যে আপনি কাপড় বানাবেন, যে আপনি ইয়ার্ন বানাবেন, এই পাট দিয়েই তো বাংলাদেশের যে আমাদের বাজেট তার অর্ধেক শুধু পাটের থেকে আসবে। আমি আপনাকে লিখিত দিতে পারি। অন্যান্য হিসাব আমি বাদ দিলাম, একটা শুধু দেখালাম আপনাকে, একটা। আর অন্যান্য আবাদ তো আমাদের আছেই। আমাদের গার্মেন্টস এর কথা হায়দর ভাই বললেন, আমাদের গার্মেন্টস খুব কম দামে। আর অদ্ভুত তথ্য দেই, আমি গার্মেন্টস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছি পাকিস্তানের মতো ভিখারিস্তান, এই দেশের চেয়ে আমাদের গার্মেন্টস এর কর্মচারীর বেতন কম। আমি প্রথমে বিশ্বাসই করি নাই, পরে পাকিস্তানিদের সাথে কথা বলছি, ভারতীয়দের সাথে কথা বলছি, বলে দেখি যে না, আসলে বাংলাদেশের শ্রমিক সবচেয়ে সস্তা। এই পাকিস্তানের মতো ভিখারিস্তানেও গার্মেন্টস শ্রমিকের বেতন বেশি। তার জন্য ওইখানে গার্মেন্টস যায় না, শুধু নিরাপত্তার জন্য না, মানে ওইখানে শ্রমর বাজারও বেশি। তাহলে এই বাংলাদেশের এই মার্কেটটা, আমরা 140 কোটি মানুষের গার্মেন্টস যদি আমরা পাই, আদার কোথাও যাওয়ার দরকার আছে? দরকার নাই। প্রথমত আমাদের সামরিক বাজেট লাগবে না, আমাদের স্বাস্থ্য খাতে টাকা লাগবে না। এমনি ভারত আমাদের মাঝে মধ্যে স্বাস্থ্যের সুবিধা দেয়, রেলের সুবিধা দেয়, তখন আমরা আরো সুবিধা পাবো। এত গালাগালি করার পরেও ভারত আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়। তাহলে ভারতের যদি গালাগালি বন্ধ করে বন্ধুত্ব আমরা করি, লাভ তো আমাদের। কিন্তু ওই যে একটা কথা আছে যে যারা ঘাওড়া, কিছু ঘাওড়া লোক থাকে, নিজের বুঝ নাকি পাগলও বুঝে, আমাদের বাংলাদেশ বুঝে না। বেদনা একটাই, 1971, ওই বেদনার কারণে ভারতকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছে, বলবে এবং বলতে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই এবং যারা আমাদেরকে দেখছেন। আমার ফরিদ ভাই যেগুলা বললো কথা কিন্তু 100% কারেক্ট। আপনি একটা কথা ফালাইতে পারেন, তর্কের খাতিলে তো অনেক কিছু অস্বীকার করতে পারবেন, কারণ ওনার মতামত, আমার মতামত বা মাসুদ সাহেব আপনার মতামত সকলের কাছে ভালো লাগবে না, আবার সকলের কাছে খারাপও লাগবে না। এখন যাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে খারাপ লাগবে, যার যার মতামত। কারণ আমরা কেউ তো বউ জামাই না যে সবকিছু মানায়া চলতে হবে, লাগবে না ভালো। এখন ওই যে বললেন উনি যে ক্যাবিনেট মিনিস্টার, তবে দাদা দুইটা কথা ছেড়ে দিয়ে গেছেন এখানে। বাংলাদেশে যেমন আমরা যে মন্ত্রী বললে স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি খুব পাওয়ারফুল, কারণ আমাদের তো বেতায় পাশার সাল্লাল করে, স্বরাষ্ট্রমন্ত্রী খুব পাওয়ারফুল। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি একটু গুগল করেন, সেইখানে হচ্ছে যে রেল মন্ত্রী সবচেয়ে সেরা। আর ইনি যিনি এসেছেন, উনি রেল মন্ত্রী ছিলেন। এক সময় মমতা ব্যানার্জিকেও ইন্ডিয়ার দেশের জন্য প্রয়োজন ছিল, ওনাকেও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, দিয়েছিলেন। রেল মন্ত্রণালয় সারা ইন্ডিয়াতে কত হাজার রেল আছে, আমাদের দেশে তার 10 ভাগের 1 ভাগ। পৃথিবীর সবচেয়ে বড় রেল মন্ত্রণালয়, বড় রেল মন্ত্রণালয়। এই জায়গায় যে লোকটা কাজ করছে, তার মানে তার কতটুকু অভিজ্ঞতা, কত ভালো, এটা বুঝতে পারেন। তো ওনারে পাঠালেন আমার দেশের অ্যাম্বাসেডার করে, যে দাদা যে কইল না যে অ্যাম্বাসেডার করে আমাদের ক্যাবিনেট মিনিস্টারের বললে, হে বলে যে হ্যাঁ তুমি আমার অ্যাম্বাসেডার করবে, এটা তো ডিমোশনে গেল। কারণ আমাকে সেনাবাহিনীর মেজরেরা ওই ঘুষ দিয়া 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়া ডিমোশনে বর্ডারে যায় ধান্দা করে। জি জি জি। আর ভারতের ক্যাবিনেট মন্ত্রীদেরকে পাঠানো হয় যে সম্পর্ক ইয়ে করতে, কি দেশের সাথে। এখন আপনি একজন ডিপ্লোমেট পাঠাইতে পারতো না? ওখানে কি আমাদের দেশে যেমন বিসিএস ক্যাডার আছে, ওদের দেশে আছে না আইপিএস ক্যাডার, পাঠাইতে পারতো। কিন্তু ওদের মাথায় রাজনীতিবিদদের মতন এত ক্রিটিক্যাল জিনিসপত্র ঘুরতো না, এই জন্য ওনারা পাঠাইছে। আর দাদা বললো না যে হেলিকপ্টারে সরে উনি হাইটে আসছে, আমার মতে এটা সাইন করে দিছে উনি। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যখন আপনার এই যে অ্যাম্বাসেডার, এমনকি মন্ত্রীরাও যায়, ওরা বিমানে যায় না, ট্রেনে যায়, ম্যাক্সিমাম দেখছি ট্রেনে যায়। যেমন ইউকে তে যত অ্যাম্বাসেডার আসে সবাই ট্রেনে আসে, ইউরোস্টারে চলে আসে, বিমানে যায় না, মজা লাগে ওদের কাছে। উনি হাইটে আসছেন। আর ভারতের সাথে আমাদের জমি
এক জায়গায় একই লেভেলে। পাকিস্তানের সাথে আমাদের জমি নেই। এখন আপনি কি এটা কইতে পারেন যে বাংলাদেশে আমি পানি দিব, এই পানির এক বুঁদ পানিও ভারতের মাটিতে যাবে না? এটা তো কইতে পারবেন না। বা ভারতে এক বালতি পানি ঢালে দিলে আমার দেশে আসবে না তা তো না, কারণ জমিন তো এক। উনি কিন্তু ওই কথাটা বলছেন যে আমাদের ভূমি তো এক। আর আমাদের যে 20 লাখ, আমাদের 20 কোটি, ওনাদের 140-160 কোটির কথা বলছে। তার কারণটা কি জানেন? ব্রিটেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা আপনারা সবাই জানেন। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না, এটাও জানেন। কিন্তু অল্প কিছুদিন আগে ফ্রান্সের সাথে একটা চুক্তি হয়েছে ব্রিটেনের, যে ব্রিটেন হচ্ছে যে 11 নম্বর দেশ, ফ্রান্সের সাথে চুক্তি করছে যে ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে ওরা আসছে। এরা এত শক্তিশালী এক একটা দেশ, এরা যদি এক হইতে পারে, সারা ইউরোপের কি আছে যে ওরা আজকে এত ধনী? ওদের মধ্যে তো ঐক্য আছে, ওদের বর্ডার নাই। বর্ডার আছে, সবার যার যার বর্ডার আছে, আসলে বর্ডার নেই। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে, আমরা জানি না যে আসলে বর্ডার ক্রস আছে কিনা, রাইট, ক্রস করছি কিনা জানি না। আমি গত প্রোগ্রামে আপনাদের বলছিলাম, আমি একটা চাকরি করতাম, মানে সুইজারল্যান্ডের ডিস্কোটেক বলতে নাইট ক্লাব। আমি ফ্রান্সের বর্ডারে যাওয়া উপস্থিত, কারণ হচ্ছে আমি 3 মাসের জন্য গেছি। ওখানে বাসা ভাড়া ছিল, 3 রুমের একটা বাসা ভাড়া ছিল মাত্র 300 টাকা। কোথায়? ফ্রান্সে। এইখান থেকে আমি ডিস্কোটেকে যাইতে আমার লাগতো 10 মিনিট হাইটা গেলে, কিন্তু 10 মিনিটের ব্যবধানে ওইখানে যদি বাসা নেই তাহলে এটা বড় 3000 টাকা। এই জন্য আমি ফ্রান্সে থাকতাম, খাইতাম ফ্রান্সে, চাকরি করতাম ওখানে, কারণ ওইখানে ঘন্টায় বেতন দিত 45 সুইস ফ্রাঙ্ক, মানে আপনার প্রায় 40 ইউরো। আর ফ্রান্সে যদি করতাম 20 ইউরো পাইতাম ঘন্টায়। কোনটায় লাভ? ওইখানে লাভ। কাম করছি, কিন্তু আমরা আসলে বর্ডার ক্রস করছি, আইছি, মনে নাকি আমি কি আসলে ওই কাম করতেছি এটা জানতাম না। তুমি ওই কথাটা বলছে যে আসলে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের যাদের ল্যান্ড বর্ডার আছে, তারা যদি এক হয়ে যায়, এই শক্তি তো বিশাল শক্তি হবে, নিঃসন্দেহে বিশাল শক্তি। কারণ ভারত অনেক কিছু ম্যানুফ্যাকচার করে যেটা আমার দরকার, আবার আমার এখানে সামান্যতম কিছু হইলেও আছে যেটা ভারতের দরকার, রাইট। যেমন আমার গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট মার্ট, এগুলো বাংলাদেশের সস্তায় বানানো যাবে, যেটা ভারতে সম্ভব না এত সস্তায় বানানো সম্ভব না। আবার আইটি সেক্টরের এমন এমন জিনিস আছে যেটা ভারতে হয়, আমার দেশে সম্ভবই না। আমাদের যদি সম্পর্ক থাকে, ধরেন আইটি সেক্টরের আমরা যে বিভিন্ন ফোন কোম্পানি, তারপরে বিভিন্ন ব্যাংকে ফোন দেই, এইটার হয়তো ইনস্টিটিউট একটা আমাদের বাংলাদেশেও করে দিতে পারে এরা, যে এইখানে তাহলে আমাদেরও কিছু চাকরি হবে, আমার অনেক কিছুই হবে। এগুলো হচ্ছে সম্পর্ক যদি ভালো থাকে। আর সম্পর্ক যদি আপনার কাঁটাতারের বেড়ায় যদি সম্পর্ক আটকা যায়, তখন তো কিছু না। এই দীনেশ ত্রিবেদী ওই এক লোক যিনি মেন্টালিটি বুঝবে, এখন আমাদের চরিত্র আগে থেকেই বুঝে, আরো ভালো বুঝার জন্য আসছে। এবং ওই যে দাদা কইল না, একটা কাঠ খেলে দিছে যে তোমরা বাবারা আলোচনা করো, তোমরা আলোচনা করতে করতে এমন জায়গায় যায় পৌঁছাবে আর আলোচনা করার জায়গা নেই, বাকি খেলা আমরা খেলবো, বাকি খেলাটা আমরা খেলবো। ওই যে আমরা গত পরশুদিন আলোচনা করছিলাম, মনে না, রাম মূর্তি কি হইলো গতকাল? তো আপনার একজন দর্শক জিজ্ঞেস করছে আপনার বাড়ি সন্দ্বীপ কিনা। আমার বাড়ি চিটং। সন্দ্বীপে কিনা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো চিটং এর সন্দ্বীপ তো আর চিটাং এর বাহিরে না। আমি তো বুঝি বাইরে না, দর্শক প্রশ্ন করছে। হ্যাঁ, সন্দ্বীপ চিটং এর বাহিরে না, কারণ হচ্ছে যে এই চিটাং আর সন্দ্বীপ মনে সম্ভবত 63 না 64 সালে এক হয়েছিল। আগে ওইটা নোয়াখালীর সাথে ছিল, মাসুদ ভাইদের সাথে। দেশ স্বাধীন হয়েছে 71, তার আগে ওইটা গেছে। তার মানে সব আপনারাই, বুঝতে পারছি, সব আমরাই। পুরো চিটাং গেলে তো পুরোটা রোহিঙ্গা। এই যে দীনেশ ত্রিবেদী যেটা বলছে, এটা তো খুব ভালো কথা বলছে, কিন্তু যে দাদা বলে দিল না যে আমাদের বিরোধী দল সরকারি দল বিরোধী দল। আর আমি একটা কথা সবসময় কই যে জামাতের বিএনপির ভিতরেও পাবেন, জামাতের আওয়ামী লীগের ভিতরেও পাবেন, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি পাবেন। একেবারে আপনি মানে ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। জি, ধন্যবাদ। ওইটা পাইবেন সব সময়, সর্বক্ষেত্রে পাইবেন। এদের যন্ত্রণা শুরু হয়ে গেছে, যন্ত্রণা যে দীনেশ ত্রিবেদী। এবং একটা জিনিস দেখে, দীনেশ ত্রিবেদীর নাম উচ্চারণ করেছে ফেব্রুয়ারি মাসে, আর উনি আসছে গতকাল। এই 2-3 মাস বিএনপি গভর্নমেন্ট আসার পরও বাইদা রাখছিল, ওরা চিন্তা করতেছিল যে এরে কেন পাঠাইতেছে।
ওই লোকের বাদ দিয়ে এরে কেন পাঠাইতেছে, এই চিন্তায় তাদের মাথা ঘুরাইতেছে যে এই লোকরে কেন, তার মানে ভয় আছে ওদের, যে এই লোকরে কেন। এখন ওই ইয়ে থেকে সুপ্রিম কোর্ট থেকে পাঠাইছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি পাঠাইছে, যেটা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে এরকম একজন অ্যাডভোকেট একটা চিঠি পাঠাইছে, আমি মাসুদ ভাই দিছিলাম আজকে, একটা চিঠি পাঠাইছে কেন ওই রাম মূর্তি এটাও বন্ধ করে রাখলেন। এগুলো সব তো আপনাদের এমন এমন ভাবে খাদ্য দিতেছে, আপনারা করেন বাবারা, আপনারা আস্তে 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 জালে ফাঁসেন, পরে দেখা যাবে। ওই দিন একটা কথা বলতেছিল, এই ভাইও বলতেছিল যে মানে বর্ডারের মধ্যে শূন্য রেখায় অনেক পরিবার দুঃখে কষ্টে আছে, এই পাওয়া গেছে এটা বাংলাদেশে। বাকি যেসব ফ্যামিলি আছে ইয়ে ভাই প্রশ্ন করলেন না যে রোহিঙ্গাদের আনতেছেন কিন্তু এদের নিতেছেন না কেন ভাই, আপনি তো জান নাই রোহিঙ্গাদের আনবো না কেন, রোহিঙ্গাদের ওইখানে বর্ডারে গেলে আপনি দেখবেন রোহিঙ্গা মেয়েরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভাই। ও আমাদের চিটাং অঞ্চলের বহু পরিবার বিয়ে করে ফেলাইছে রোহিঙ্গা মাইয়ারে, হুজুরেরা তো বিয়ে করে ভরাই ফেলাইছে 3-4টা। এখন ভারত থেকে যেগুলো পাঠাইতেছে এগুলো সব একবারে গরিব মানুষ, এগুলো লিপস্টিকও লাগানোর সময় জানে, স্নো পাউডার আলতা লিপস্টিক লাগায় যদি বর্ডারে খাড়া করে দেন দেখতেন আমরাই বিয়ে করে এনে ঢুকাইতেন, আসো 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 আমাদের লোক। তবে যদি আমাদের বাংলাদেশের ইকোনমি যদি ঠিক করতে হয়, বাংলাদেশের সবকিছু যদি ঠিক করতে হয়, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক লাভ, গ্যাঞ্জাম করে লাভ নেই। আপনারা একটা খালি কথা বলে আমি শেষ করে দিই, ইউরোপের সাথে ব্রেক্সিট হয়ে গেছিল ব্রিটেনের, সাথে সাথে ফল মূল আটা ময়দা চিনি লবণ তেল সবকিছুর দাম বেড়ে গেছে। আবার ওইদিকে ইউরোপে যে আমগো বাঙালি অনেক কিছুর দাম বেড়ে গেছিল, কারণ বাংলাদেশ থেকে মাছ মাংস এখানে আসে, এখান থেকে যাইতো। আবার ফলমূল ইউরোপের সবচেয়ে বেশি ফলমূল এগুলো এখানে আসতো, চেরি ফল ফ্রান্সে আমরা 2 টাকাতে 1 কেজি পাই, এখানে 10 টাকা। একটা চেরি ফলের কথা কইতেছি। তো এরকম ওই বিশাল বিশাল তরমুজ, এক এক তরমুজ মাসুদ ভাই আমার সমান, এই তরমুজ আমরা ওখানে 8-10 টাকায় খাই, একটা তরমুজ একজনে নেওয়া যায়। হ্যাঁ এত বড় তরমুজ, বিশাল বিশাল, এগুলো ওই যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসে, এটাকে পিস পিস করে কাটা, মানে একটা তরমুজকে 4 পিস করলে 1 পিসের ওজন হয় 20 থেকে 22 কেজি, 7-8 টাকায় কিনা পাওয়া যায়। আর এইখানে ওই তরমুজের 10 ভাগের 1 ভাগের দাম 10 ইউরো, 10 পাউন্ড। তো লস কার হয়েছে এদের। এখন এই জন্য আবার চুক্তি করছে যে বাবা ওই যে বর্ডারের সব ঝামেলা বাদ দাও, আমরা বাই বাই, এত শক্তি। আর আমরা কি করছি, আমরা এইটা তো বিশাল দেশ, ওদের তো বিশাল প্রোডাকশন আছে, অনেক প্রোডাকশন, সে জায়গায় আমরা কি পারবো ওদের লোক যুদ্ধ কইরা বা মারামারি কইরা? আমরা পারুম বর্ডারের মধ্যে কিছু গর্তমর্ত কইরা F-16 বিমানের নমুনা একটা বানায় রাখতে, যাইলেই মারুম, এটা পারুম। দীনেশ টিভিতে উনি আসছেন, হ্যাঁ উনি বলছেন যে আমি চেষ্টা করব, একটা কথা উনি বলছেন, এটা খেয়াল করছেন কিনা দেখেন, যে যাতে বাংলাদেশের 20 কোটি ভারতের 140 কোটি সবাই খুশি হয়, আমি এমন কিছু করার চেষ্টা করব। তার মানে কি আমরা এবং ওরা 2 দলই খুশি হয়, 2 দেশই খুশি হয়, এরকম কিছু। তো এটা একজন রাজনীতিবিদের দ্বারাই সম্ভব। আর চাণক্য নীতির দেশ তো এটা বড়ই জটিল, এরা যে কখন কি চাল দিবে সেটা বুঝবেন না। আমরা শুধু আসি ইনশাল্লাহ সুবহানাল্লাহ এগুলাতেই থাকি। পাকিস্তানের লোক আমাকে বর্ডার নাই, ভাইয়ে কইছে আজকে একটা কথা যে নুরুলক নুরের কথা, নুরুলক নুরে আরেকটা কথা কইছে ভাই, আপনি খেয়াল করেন নাই? বলেন যে আওয়ামী লীগ তো ধরেন ইন্ডিয়া গেছে, আমগুলোকে বর্ডার ইন্ডিয়া, কিন্তু এই যে মৌলবাদী যারা পাকিস্তানের লোক আমগো বর্ডার নাই, সুতরাং পাকিস্তান প্রেমীরা সব বঙ্গোপসাগরে ডুবতে হইবে, এই কথাটাও কইছিল সে নুরুলক নুর। সত্য কথা কইছে। হ্যাঁ এইটা এখন প্রচার হইতেছে আজকে বেশ কিছুক্ষণ ধরে, এই আর কি। ধন্যবাদ মাসুদ ভাই। বিএনপি মুসলমান যারা নিজেদের বিএনপি মুসলমান বলবে, কিন্তু বাঙালি মুসলমান বলবে না, তারা নিজেদের বাঙালি মনে করে না, তারা বাঙালি ভাষার সাথে নিজেদের মিল খুঁজে পায় না, তারা মিল খুঁজে পায় পাকিস্তানের সাথে। 30 লক্ষ হত্যা করলেও, অগণিত নারী ধর্ষণ করলো, তারা মিল খুঁজে পায় 7 সমুদ্র 13 নদীর পারে তুরস্কের সাথে, তারা মিল খুঁজে পায় আফগানিস্তানের সাথে নিজেদের, তারা মিল খুঁজে পায় সৌদি আরবের সাথে। যদিও কালকে দেখলাম সৌদি আরবে এক পাকিস্তানিকেই কাপড় চোপড় খোলাইছে, বলে বেটা কোন তুই বেটা আরব না, ওই পোশাক কেন পরছস, কানটা ধরে তার কাপড় চোপড় খোলা, তুই আরবি না, আরবি পোশাক কেন পরলি? আরবিরা পাকিস্তানিদের পোশাক খুলে রাখছে, আবার পাকিস্তানের আমগর পোশাক খোলো। লাল টুপি আর একটা আছে পাকিস্তানে, সে কি বলেছে জানায় এই যে 1 সপ্তাহ হয়নি, সে বলেছে 1 সপ্তাহ না 4 দিন হয় নাই, ওই লাল টুপি আল্লাহ বলে পাকিস্তানে বুঝবে সে কে, টিভিতে আসে।
সে বলেছে কি জাহিদ নাকি জাহেদ এরকম নাম, সে বলেছে বাংলাদেশি রইলো, বাঙালি রইলো মাছ খায়, গান্দা, ভাত খায়, এগুলো বলছে এই তো 4 দিনে নেই। আর সেই বাংলাদেশের ওদেরকে এত ভালোবাসে, কিন্তু পশ্চিম বাংলার বাঙালিদের তারা ধারণ করে না, পশ্চিম বাংলার সংস্কৃতিকে ধারণ করে না, এরা ধারণ করে সেই পশ্চিম পাকিস্তানকে, যারা আমাদের বলে আমরা এলাম গান্দা, আমাদের শরীরে মাছের গন্ধ, তাদেরকে এই দেশের মানুষ ভালোবাসে। এই দেশের মানে এই বিএনপি, জামাত, হেফাজত, এরা বাংলা ভাষী কলকাতাকে ধারণ করে না, তারা ধারণ করে লাহোরকে, তারা ধারণ করে করাচিকে, ঠিক আছে, বেলুচিস্তানকে আবার ধারণ করে না, কারণ বেলুচিস্তানকে যদি ধারণ করে তাইলে আবার দালমেকুচ কালা হয়ে যাবে। সেই জন্য আপনি দেখেন মানে আওয়ামী লীগ শব্দটাই তাদের দুই, বাংলাদেশের পাকিস্তানিদের জন্য সমস্যা, পাকিস্তানের পাকিস্তানিদের জন্য সমস্যা। এখানে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখছে, এই তো 3-4 দিন হইলো, ওই যে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে, সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধ। তো দীনেশ ত্রিবেদীর কথা যেটা বলেন, তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন, অথবা তিনি রঙের টেক্কাটা প্রথমেই ছেড়ে দিয়েছেন। রঙের টেক্কা মানে বুঝান তো, আপনি যাই ছাড়েন ওকে লিডটা আপনাকে দিয়ে দিতে হবে, এই গেমটা খেলে দিয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। মাসুদ ভাই, ওই যে আমার ভাই বলছে যে, আমার ভাই বলছে যে ভারত বাংলাদেশে নিবে না, তবে ভাই একটা জায়গায় ভুল করছে। ভাই অনেক কারণ দেখায় যে বাংলাদেশে কেন নিবে না, কিন্তু ভাই ভুলে গেছে যে একটা কারণ আছে যেই কারণে ভারত বাংলাদেশে নিবে না। তা কারণটা কি জানেন আপনি? এখন বাংলাদেশে কাঠাপতি যে কোনো জায়গায় করে, গন্ড গ্রামে গেল কাঠাপতি 10 লাখ টাকা পরে জায়গা এক কাঠা, সেটা ভারতের কলকাতা শহরের ভিতরেও যদি জায়গা কিনতে চান, আপনি 5 থেকে 5.5 লাখ 4 লাখ টাকায় জায়গা কিনতে পারেন। তো কেন কলকাতায় জায়গার দাম কম আর বাংলাদেশে বেশি? তার কারণ হচ্ছে কি জানেন, আমাদের এখানে এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসা দেখেন না, হ্যাঁ, এরা টিস্যু পেপার কিনার পয়সা নাই, যার কারণে মাটি দিয়ে ওই যে স্কার্ট ক্ষেপণাস্ত্র বানায়, যেগুলো দিয়ে মশা লাগে। এই কারণে ভারত দিবে না, যে এরা যদি ভারতে ঢুকে তো ভারতের মাটিও সেম করে ফেলাইবো, খালি স্কার্ট ক্ষেপণাস্ত্র বানাইবো ওই ঢিলাকুলু। এই কারণে ভারত নিব। আরে এটা হচ্ছে আমার থিওরি। আর আপনি বললেন যে সীমান্ত হত্যা আজকে, হ্যাঁ, সীমান্ত হত্যা আমিও পছন্দ করি না, মানি না, একটা মানুষ এইভাবে মাইরা ফেলা উচিত না বা গুলি করা উচিত না। কিন্তু কথা হচ্ছে সব জায়গায় সহ্যের সীমা আছে, সহ্যের সীমা আছে। আপনি এতদিন আপনারা মরে বাংলাদেশ সীমান্তে গুলি করছে, ওরে কি বাংলাদেশের ভেতরে মারছে? মারে নাই, ভারতের সীমান্তে মারছে। আপনি গেলেন কেন? কারণ ভারত 2-3 ভাবে আপনাদের ইয়ে দিতেছে। প্রথম, তারা কাঁটাতারে বেড়া তুলতেছে, এইটা একটা সিগন্যাল দিচ্ছে আমরা কাঁটাতারে বেড়া করতেছি, তোমরা তোমাদের দেশকে ঠিক করো। সেকেন্ড, সারা বাংলাদেশ, সারা ইন্ডিয়াতে 5.5 কোটি লোক ইয়ে করছে যারা বাংলাদেশি বলতেছে। এর মধ্যে এমন দিল্লি থেকে প্রায় 120 জন ধরছে, তার মধ্যে 40 জন আবার বাংলাদেশি না, তারা কলকাতার অধিবাসী কিন্তু বাঙালি না। এটা আবার তারা ফাইন্ড আউট করছে, তাই মানে 60 জন 70 জন বাংলাদেশি। তো এইভাবে করে এখন যখন বলতেছে 5 কোটি, হয়তো 5 কোটি না 1-1.5 কোটি বাঙালি তো আছেই, কমের পক্ষে, একদম কমপক্ষে 1-1.5 কোটি বাঙালি আছে। সেইটারও ছাইচা মাইচা হয়তো দেখা যায় 4 পুরুষদেরা বাঙালি ওইখানে রয়েছে, এগুলো ছাইচা মাইচা দেখবেন যে আপনার 50-60 লাখ আছে, এগুলারে বাইর করবেই, তারা দিবে। তো এই যে পুশব্যাক করতেছে, এইটাও সিগন্যাল যে ভাই তুমি তোমার বর্ডার গার্ডরে ঠিক করো, তোমার বর্ডার গার্ড যাতে তোমার দেশ থেকে কোনো লোক আসতে না পারে। ভিসা নিয়ে আসুক না, অসুবিধা নেই, আপনি ভিসা নিয়ে যান ভাই, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলতাম যে দেখেন আমেরিকা ওই যে ভারতীয় বাংলাদেশি বিভিন্ন লোকের ডান্ডা বেরি পড়াইয়া পাঠাইছে, এটার মানে কি? এটা অমানবিক করছে, কিন্তু এটার মানে কি আমেরিকা আমাদের প্রেসার দিছে, দেখো তোমার দেশের লোকের ডান্ডা বেরি দিয়া পাঠাই দিছি, তুমি সাবধান হও যাতে তোমার এয়ারপোর্ট ক্রস করতে না পারে। ভারত সেম কাজটা করতেছে, চোরা চালান। আজকে যে বেটা ভারতীয় বলছে চোরা চালান, আমার কথা হচ্ছে চোরা চালান করতে যায় না, হাতে এখানে নামাজ পড়তে গেছে ভারতীয় মাটিতে। কত যে তুই নামাজও পড়তে গেলি কেন? তোর ঘরে জায়গা নাই। এখন তুই একদম হাজি সাহেব হইলো, তুই যখন আরেকটা দেশে অবৈধ ঢুকবি তখন তুই ক্রিমিনাল। ওয়ার্ল্ড এর নিয়ম আছে। 1 সপ্তাহ আগে এক ছেলে পর্তুগালের কাগজ করছে, পর্তুগালের কাগজ, একদম পার্মানেন্ট রেসিডেন্ট। সে পর্তুগাল থেকে ঢুকতেছে ফ্রান্সে, ফ্রান্সেও সে এজাইল মাইরা রাখছে। পুলিশ যখন ফ্রান্স মামু ধরছে, পর্তুগালের কাগজ পেয়ে তারা পর্তুগাল। এখন দেখে জমা সে পর্তুগালের কাগজ আছে, আবার ফ্রান্সে এজাইল করছে, যে এটা তো ক্রিমিনালি, ধরে ঢুকাই দিছে। এখন কাজে তোরা বাংলাদেশে ফেরত পাঠাবো, হইল নেই বিপদ। এখন আপনি কি ফ্রান্স মামুরে গালি দিবেন?
তুই ফ্রান্সে অ্যাজাল করছিস, ফ্রান্সেরটা দেখ, নাহলে এটা ছেড়ে দিয়ে এইটা ধর। আপনি সব খাইবেন, আপনি আগাও খাইবেন, গোড়ায়ও খাইবেন, বিস্কানও খাইবেন, সবই খাইবেন। তোমরা যাও কেন ওইখানে? ওরা গুলি করছে। আমার যদি একদম ব্ল্যাঙ্কলি আমার কথা ধরেন, আমার মতে কি জানেন, এই যে কাটা তারের বেড়া যেটা দিছে না, 11,000 ভোল্টের ইলেকট্রিক শক লাগায়, এবং ধরলেই মরবি শালা। আপনারা এখনো দুঃখ করেন ফেলানি লাশে তার কাটার উপর আটকে, তার কাটার উপর কি বাস দিয়ে আটকে রাখছে? হিতি এইখান দিয়ে উঠতে চাইতেছিল, গুলি করে দিছে, তার কাটার উপরে মরছে। কি হয়েছে? ফেলানি মেলানি কেলানি এটি মরছে। আপনারা বাঙালি মাইয়া, একলা মাইয়া হেবিডে এখানে গেছে। তোরা এখানে ইউরোপ আইসো, বাঙালি একলা মাইয়ারা কি করেছে এটা আমরা জানি না। হাজার হাজার দেখাই তার কয়ে ফ্রান্স ইংল্যান্ডে হাজার হাজার বাঙালি মেয়ে দেয়, তার মোবাইল নাম্বার দিয়ে রাখছে, ইমুতে কাজ করায় কয়। আজকে ফেসবুকে একজনের এটা দেখলাম, কয় যে ভাই আমি তো মিশা কথা কয়ে এখানে বেনিফিট খাই, বেনিফিট খাই মিশা কথা কইয়া। এখন আমি যদি অন্য লোকের সাথে মিশা কথা কই তাহলে কি গুনাহ হবে কিনা? ওরে শালার ইসলাম তাগো, বুঝতে পারছেন? উনি ফেসবুকে পোস্ট দিছে এটা। তারপরে সীমান্তে যাবেন কেন? আপনি যদি চুরি ডাকাতি নাই করেন, সীমান্তে যাবেন না। ভাই ফরিদ ভাই, আপনি গেছিলেন সীমান্তে কখনো? বহুবার গেছি, হ্যাঁ বহুবার গেছি সীমান্তে, বৈধভাবেও গেছি, অবৈধভাবেও গেছি, আসছি। জামালপুর তো বর্ডার জেলা, জামালপুর তো বর্ডার জেলা। আমি ভাই দুইবার গেছি, আমি বর্ডারে ভিসা নিয়ে পার হইছি, এরপরে দুইবার গেছি আসলে এমনি দেখতে, কিন্তু সীমান্ত থেকে বহু দূরে, প্রায় আপনার ধরেন আমার মনে হয় 100-150-200 গজ দূরে, মানে যেখান পর্যন্ত নিরাপদ সেই জায়গায় গেছি আমি দেখতে। কি তোমরা কাঁটাতারের বেড়া ফাঁক করে যাইবা কেন ভাই? যে জায়গাটা ব্লকই আছে, যত দরকার নাই। আপনাদের কত ভারতীয় গরু ছাড়া আপনার চলে না, আটা ছাড়া চলে না, চিনি ছাড়া চলে না, লবণ ছাড়া চলে না, লুঙ্গি ভারতীয় লুঙ্গি না হইলে চলে না। আবার রসগোল্লা খাইতে হিন্দু দোকানের রসগোল্লা ছাড়া চলে না, চলে না। বসের মিষ্টি খাইতেই বা আপনার, হিন্দি ফিল্ম দেখতেই বা। ভাই আমি আর লোকটা সামলাইতে পারতেছি না, 30 সেকেন্ড নেই। সেটা হিন্দুর দোকানে খাওয়া যাবে না, হিন্দু দোকানে চাল ডাল নেওয়া যাবে না, বুঝছাস? এটা যাবে না, হারাম। এই সন্ধ্যা বিকাল বেলা মধুঘোষের মিষ্টিটা একটু আনিস, মিষ্টিটা এটা মৌলবীদের ফতোয়া। হ্যাঁ হিন্দু না, লোক ফেয়ার বসে- এন্ড লাভলি, লিভার ব্রাদার্স বাংলাদেশে আছে, হুজুর দেখছি আমি, কিন্তু আমি একসময় ডিপার্টমেন্টাল স্টোর দোকান করতাম, হুজুর দাড়ি এই বড় বড় কালা কালা, কয় ভাই ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলিটা আছে কি? ফেয়ার এন্ড লাভলি আছে কিনা? হ্যাঁ কয় এইটা একটু মালিশ করুন, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের চরিত্র ভাই। এখন আপনি যদি সীমান্তে একজন না, ভারত এগুলো প্রত্যেকটা কাজ করবে আপনার প্রেসার করার জন্য। আর ভারত এগুলো কেন করতে জানেন? ওই যে 26 লাখ পেশেন্ট আমার দেশে আছে, ভারত চাইতে যে আপনারাও তো 26 জন পাঠান বাইন্দা। ভারতের টেকনিক হয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর ভাই একটা কথা ভাই এক জায়গায় ছাইরা দিয়ে গেছে, একদম লেটেস্ট ইনফরমেশনটা দিই ভাই। পাইকাদের কথা কইছে না যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডেকে নে, ও মাই গ্রেট ফিল্ড মার্শাল, মাই গ্রেট ব্রাদার কয় না? এই পাইকারা গত এক সপ্তাহ আগে জাতিসংঘের মাধ্যমে বেলুচ আর কি আর একটা জানি সংগঠন আছে, এই দুইটা সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছিল। চায়না সাপোর্ট করছে, আমেরিকা যায় ওখানে দিছে বাগরা, কারণ আমেরিকা স্থায়ী পরিষদের সদস্য চায় না। যে বেলুচ আর ওই সংগঠন দুইটারে আমেরিকা অলরেডি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখছে, জাতিসংঘে গেছে আর হাতে দেয় না, আমেরিকা দেন। এই সে আমেরিকা ওটা ভাইয়া ওই কথাটা ছাইরা গেছিল যে পাইকাদের অবস্থা ওই রকম আর কি, যে ওই যে যাবে আমেরিকার নিজ কাজেই ব্যবহার করে। আমেরিকা যেমন এখন আম করে ব্যবহার করতে সোপা বানাইয়া ছাইরা দিব আমাদের, চোপা বানাই। তো ভারত যে মাঠটাছে ভাই, আমি আপনারা কেউ আমরা গাইল দেন যা দিবেন দেন, আমার কথা ক্লিয়ার। আমি ভারতের বর্ডারে চুরি করে যামু কেন? প্রয়োজনে যামু না, ঝাড়ফুঁক দিয়া ট্রিটমেন্ট করুন দেশে। ভারতের হাসপাতালে যামু কেন? চায়নাতে যামু, আমাদের তো বলে বহুত, পাকিস্তানে যামু, তারপরে আপনার সিঙ্গাপুর যামু, ইন্ডিয়াতে যামু না। এইটাতে আসেন, কোন মুভি দেখুন না। আমি গত দিনও কইছিলাম যে আল্লাহর হস্তে সবাই মিলার নামেন নামে সব ডিশ এন্টিনার তার কাটিয়া দেন, সব ভারতীয় চ্যানেল সব আমরা দেখুন না, তাহলে তো শেষ। কি ভাই ওরা আগ্রাসন কে রাইফেল দিয়া করছে? ওরা আগ্রাসন তো করছে আপনার করে অ্যাডভার্টাইজ দেখায়া। এখন আপনারা ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলি খোঁজেন, ইন্ডিয়ান তেল খোঁজেন, ইন্ডিয়ান চাইল খোঁজেন, কারণ ওইটা হালাল। প্রথমত
বাংলাদেশ তো আর কেউ রাস্তায় হাগে মুতে না, তারপরে গরুর মুত খায় না। তো গরুর মুত খাওয়া দেশ দেখার জন্য একটু যায়, আর একটু সাথে গুলি খাওয়ার জন্য যায়। খুব শখ উঠছে, খায় উঠছে, মরলেই সেল চালায় বেহেস্তে চলে যাবে। ভারতের বিএসএফ এর গুলি কয়দিন পরে দেখবেন ফতোয়া দিব বাংলাদেশ যে ভারতের বিএসএফ এর গুলি আমি লিখে রাখেন আমার কথা, কিছুদিনের মধ্যে ফতোয়া দিবে ভারতের বিএসএফ এর গুলি খায় যে মারা যাবে সে বেহেস্তে গেলে নর্মালি তো 1000 বউ পাবে প্রতি মাসে বলছে হুজুর, আর 72 হুরি বলবে যে 200 বেশি পাবা, 200 মাস প্রতি মাসে নতুন 200 বউ পাবা, আর 72 জায়গায় ঘুরি হয়তো 80, 90, 100 হয়ে যেতে পারে। লিখে রাখেন, এটা যদি না বলছে হয়তো সেটা 6 মাস পরে বলবে, না 6 বছর পরে। আমার এই কথা মিলবেই, আপনি লিখে রাখেন। তো এরা ফাইজলামি করতে যায়, এদের নিজের জীবনের তো গুরুত্ব এদের কাছে নাই, কারণ এরা না শিক্ষিত, না এরা বর্বর, পালে পালে গিদরের মতো পয়দা হয়, এতে তো চিন্তা নাই। এই যে দেখেন না সীমান্তে বিএসএফ এর সাথে গিয়ে পাহারা দেয়, তোর কাম ওইটা। আচ্ছা, ভারতের কয়টা নাগরিক আসতে দেখছেন বিএসএফ এর সাথে আসতে? এখানে বিজেপির সাথে বাংলাদেশের বাঙ্গুরা পাহারা দেয়। আবার এই দেশের ওই যে সাদা শকুনটা আছে না, এরকম ভুরু সাদা, তারপর দাড়ি সাদা, উপরে নিচে সব সাদা, যদি বয়স হতো না। কিন্তু ওই যে বিএনপির নেতা বলে না, আপনি যত ভাব দেখেন আপনি কিন্তু আমার সাথে 7-8 বছরের ছোট, এটা কিন্তু বলে এরকম। তো এই সাদা শকুন কি বলছে শুনছেন তো, যে আমাদের পুশিন ঠেকাইতে আমাদের সীমান্তে কাঁধে কাঁধ মিলে পাড়া দিতে হবে। তুই যাস না কেন? তোর পোলা যায় না কেন? তোর বউ যায় না কেন? জামাতের নেতাদের বউরে পাঠায়, পোলারে পাঠায়। এই যে জজবা পয়দা করেছে মরার জন্য। এদের খায়েশ কি এদের না আছে নিজের কাণ্ড জ্ঞান? এদের লিঙ্গ জ্ঞান আছে কিনা সন্দেহ নাই। লিঙ্গ জ্ঞান থাকলে মাদ্রাসায় তো বলৎকার হইতো না, ওই জ্ঞান এদের নেই। তো এরা বর্ডারে কেন যায়? কারণ হলে এরা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে আর শতভাগ ঝুঁকি নেয়। ভারতের একটা লোকের আজ পর্যন্ত শুনলাম না যে গুলি খায় মারা গেছে, একটা দেখলাম না গুলি খায় মারা গেছে। সব মরে বাংলাদেশি, সেটা মুসলমান হোক আর হিন্দু, সব বাংলাদেশি চোরাকার বাড়ি মরে। কারণ কি? কারণ এদের জীবনের প্রতি এদের কোনো মায়া দয়া নাই, না নিজের প্রতি আছে, না আইনের প্রতি শ্রদ্ধা আছে। মানে শকুন মরা খাইলেও নাকি পাখা দিয়ে ঢেকে খায়। ওই ভারতীয় যারা চোরাকার বাড়ি পাখা দিয়ে ঢেকে খায়। আরে ভাই, এরা গরুটা পর্যন্ত তারের উপর দিয়ে ধরে না, মাটির নিচ দিয়ে দেয়, নিজেরা আসে। এরা গরু পাঠায় দেয়, কিন্তু নিজেরা আসে না। আমি কসবা সীমান্তে দেখেছি, কোনো কারণে আমার কসবা যেতে হয়েছিল। একদিন দাঁড়ায় আছি, দেখো মা পাহাড়ের উপর থেকে ওই ভারতীয়রা, এটা আপনাকে বলতেছি আমি 95-96 সালের ঘটনা। তো ওই পাহাড়ের উপর থেকে বস্তা পাঠায় দেয়, গড়ায় গড়ায় বাংলাদেশ সীমান্ত করে। একটাও ভুলে ভারতীয় বাংলাদেশ সীমানা পার করে না, এখনো না। এই যে আমি বললাম তো যে আমি কয়েক বর্ডার দিয়ে বৈধভাবেও গেছি, বৈধভাবে তো গেছি, অবৈধভাবেও গেছি, অবৈধভাবে আসছি। আমরা দেখেছি একটা ভারতীয়কে আপনি কোনোভাবেই আসতে দেখবেন না। আপনি দেখেন ভারতের কয়জন লোক নেতা বলছে যে এই যে আমি বাংলাদেশিদের প্রতিবাদে বাংলাদেশি কাপড় পরলাম, আমার বউয়ের ব্রাটা পরলাম, শাশুড়ির পেটিকোটটা পরলাম, বা আমার নিজের এটা পরলাম। কিন্তু বাংলাদেশে বিএনপিরা বলেছে, বাংলাদেশে বিএনপির নেতা কিন্তু প্রকাশ্যে এসে ভারতীয় কাপড় পরেছে। কিন্তু এই ভারতে তেল আনার জন্য আবার হাত পেতেছিল এই বিএনপি সরকার, রিজভি সরকার, আমরা দেখেছি। তো আমরা যেটা বললেন যে আমরা সীমান্তে আমাদের কোনো দায় নাই, দয়া নিজের প্রতি আমরা দয়া করতে জানি না, আমরা হচ্ছে বর্বর, অশিক্ষিত, উদাসীন, মূর্খ। সেই জন্য আমরা সীমান্তে গিয়ে যাই আর মরি, এবং সেই সাথে দারিদ্র। আমরা বলি না যে ভারতের লোক না খায় থাকে, আসলে দরিদ্র আমরাই। আমি তো আপনার চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি, আমাদের 1 থেকে 1.5 কোটি মুসলমান অনুপ্রবেশকারী ভারতে। আপনি একটা দেখান ভারতের হিন্দু বাংলাদেশে কারো বাড়িতে বুয়াগিরির কাজ করে, একটা পাবেন না আপনি। আমরা কত বড় বেহায় আপনি দেখেন না। ফেলানির জন্য ওই যে দাদা যে কথাটা বললেন, ফেলানির জন্য ফেলানির মা, বাবা, খালা, ফুফু, চাচা, পড়শি, নালাতো ভাই, খালা চিকা হাই হোসেন করে। তাহলে 1 কোটি যে ওইখানে পড়ে আছে, তাদের আপনি সীমান্তে বসায় রাখেন কেন? তাদের পানি খাইতে দেন না, ভাত খাইতে দেন না, পাহারা দেন, ঢুকতে দিবেন না, নিজের দেশের নাগরিক। কত বড় ভণ্ড দেখেছেন? ভণ্ডামের একটা লিমিট থাকা উচিত। আরে এখন যদি তুই বলতি যে আমরা রোহিঙ্গার জায়গা দিচ্ছি, অন্য দেশের লোক, আর আমার দেশের লোক ওই দেশে থাকবে, আমি আমার দেশের লোক নিয়ে এসে বলবো, এগুলো না বলবে, তা নাকি উল্টা বন্ধ করতে যায়। কত বড় ভণ্ড! চুরি করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, টাকা পাঠাবে ভারতে, বাংলাদেশে, সারাদিন ভারতের বিরুদ্ধে বলতে হবে। এটা আমাদের খাসিলতে পরিণত হয়েছে। ওই যে বলেন না সীমান্তে যায়, এটা আমাদের খাসিলত, খাইচ্ছত, বুঝেন? খাইচ্ছত, এটা আমাদের স্বভাব। মানে আমরা উজাব, আমাদের কথা আছে না যে উজাবই আমরা। দেখেন না আপনি, বন্যার পানি আসলে কিন্তু তিতপুটি, মলা, ঢেলা, চেলা, চান্দা এগুলো বেশি উজায়। তা আমরা তো মলা ঢেলা, আমরা তো রুই কাতলা না, তাই উজানি বেশি শখ উঠছে আমাদের গুলি খেয়ে মরার।
তাই আমরা সীমান্তে যাই আর মরবো, পালে পালে দলে দলে আমরা মারা যাবো প্রতিদিন। এই যে আপনি যে উদাহরণ দিলেন যে এত বড় ঘটনা, তারপরও সীমান্তে যায় মরবার জন্য। শুধু তাই না, এত যে ঘটনা ঘটতেছে এরপরেও বাংলাদেশিরা ভারতে চলে যাইতেছে চাকরির জন্য। লজ্জা নাই আমাদের, না এই দেশের লজ্জা আছে, না দেশের মানুষের লজ্জা আছে, না মুসলমানের লজ্জা আছে, না আমাদের রাষ্ট্রের লজ্জা আছে, না সরকার যারা চালায় তাদের লজ্জা আছে। আমাদের ন্যূনতম লজ্জাবোধ আমাদের নেই। কিন্তু আমরা যখনই সুযোগ পাই একবার ফেলানি নিয়ে চিকরি করবো, আর একবার ভারত যুদ্ধের ভয় দেখাবো। এটা আমাদের খাসিলত, খাচ্ছত এটা করবোই, করতে হবেই। আর ওইখানে যাবো, আমরা মরবো, আর জামাতিদের কথা বলার সুযোগ করে দিব। আচ্ছা, আপনার ওখানে যাওয়ার দরকারটা কি বর্ডারে? আপনার যে ভারতের প্রতি এত ঘৃণা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখেছেন তো যে দীনেশ ত্রিবেদী যখন আসছে সবার আগে কি প্রশ্ন করছে মনে আছে তো? স্যার আমরা ভিসা কবে পাবো? যে ভারতের নাম ঢাকা না দিল্লি, ঢাকা যাবো না। আজকেও দেখলাম মৌলবীরা বলেছে যে ভারতের কিছুই আমরা নিব না, বাদ দে না বে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে, বিচ্ছিন্ন করে দাও, বলো আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবো না। দেখি মৌলবীদের এতিমখানা কিভাবে চলে, এটা একটু দেখতাম। এই যে মৌলবী ভাইজান, মৌলবীদের যে পাঞ্জাবি সেটাও ভারতের সুতাই তৈরি। জি, শুধু তাই না, আমাদের গার্মেন্টসে যে কেমিক্যালটা আসে গার্মেন্টসে, সেইটাও নাকি ভারত থেকে আসে। শুধু তাই না, কাঁচামরিচটাও ভারতের আসে। শুধু তাই না, মুখী আছে না কচুর মুখীটাও ভারতের। শুধু তাই না, ইদানিং ফুল আসে যশোর থেকে, বলে যশোর আসলে ওটাও ভারত থেকে আসে। কি আসে না ভারত থেকে, কি আসে না? এখন এইটা বললেই তখন আমাদের বলবে আমরা ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, আমরা হিন্দুর দালাল, মানে যাহা মনের মাধুরী মিশিয়ে বলতে পারে। যারা আমারে গালি দিতেছে, আমি বারবার বলেছি যে নিজের বোন বিয়ে দিছে, খালা বিয়ে দিছে, ফুপু বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে ভারতে, সে আমারে কয় ভারতের দালাল। আলাপ শুনছেন? আলাপটা শুনেন। এই হলো অবস্থা। যে ভারত থেকে মাংনা চিকিৎসা করে আসে, সে আইসা আমারে বলে আমি ভারতের দালাল। এই যে এত ভারত বিরোধী আপনি দেখেন, আপনি কি জানেন? আপনার চ্যানেলও বলেছি, সেটা 2 চ্যানেলে দেখাইছে। একটা হলো কলকাতাতে দেখাইছে, একটা হিন্দি চ্যানেলে, আপনি যার নাম জানো তার, সেখানে তারা এটা আমাদেরকে ডাব করে দেখাইছে। তারা এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে ভারত থেকে। সব বন্ধ হয়ে গেছে এখন। এই জন্য বলে যে ভিসা ভিসা বলে না, ভিসা কেন বলে? আজকে দেখেন আপনি বর্ডারে কত কোটি টাকার ব্যবসা হইতো বন্দরে, সেগুলো এখন বন্ধ। বাংলাদেশে অনেক শিল্প শুধুমাত্র ভারতে মালামাল দেওয়ার জন্যই। বাংলাদেশে প্লাস্টিক, আপনি জানেন এই যে যত সীমান্ত হাট বসে এবং সরাসরি বন্দর দিয়ে ভারতে চলে যায়, বাংলাদেশে প্লাস্টিকের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের প্রায় 17 থেকে 18টা আইটেম ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। আপনি জানেন কতগুলো কুটির শিল্প বন্ধ হয়ে গেছে? আরে ভাই, চোরা কারবারি করে যে ভাত খাইতো সেটাও বন্ধ হয়ে গেছে। আর যে বলেন না কেন যায়, আর একটা কথা বলি, শেষ কথা, এটা উপরে থুতু দিলে নিজের গায়ে উপরে, কারণ আমি তো বাংলাদেশি। সেটা হলো বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলো বাংলাদেশ সরকারের সাথে কোনো সম্পর্ক নেই। এরা খায় ভারতের, পরে ভারতের চোরা কারবারি করে তাদের ভাত, পেটের ভাত জোটে, তাই ওখানে জীবনের ঝুঁকি নিয়ে মরতে যায়। এটা আমাদের বাংলাদেশের সরকারের জন্য লজ্জা, রাষ্ট্রের জন্য লজ্জা, মুসলমান যারা দাবি করে তাদের জন্য লজ্জা। ধন্যবাদ। প্রায় 1 মাস ধরে পুশির সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে আছে 2 প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। ধারণা করা হয়েছিল দিল্লিতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর 4 দিনের বৈঠকে এই সমস্যার একটা শুরু হওয়া হবে, কিন্তু ভেতরের খবর হলো বৈঠকে সমঝোতা তো দূরের কথা, 2 পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন করেনি কোনো পক্ষই। একদিন পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো নাম গন্ধও নেই। আবার দিল্লির এই ব্যর্থ বৈঠকের খবরের মধ্যে বাংলাদেশের কর্মস্থলে যোগ দিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সীমান্ত পার হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিতরা প্রশ্ন তুলেছেন। দিল্লিতে শীর্ষ পর্যায়ের বৈঠকে যেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তেমনি সীমান্তের পতাকা বৈঠকও ব্যর্থ হচ্ছে। ফলে পুশিন চলছে, অনেক মানুষকে শূন্য রেখায় থাকতে হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নতুন করে জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন নিয়ে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন হলো, সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কেন ব্যর্থ হলো? শুধু ব্যর্থই নয়, এমন নজির তৈরি হলো যেটি আগে কখনো ঘটেনি।
কূটনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, কূটনীতিতে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে যেগুলোর সমাধান না হলে দৃশ্যমান সমস্যার সমাধান আসে না। প্রশ্ন হলো, ভারতের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালের ইস্যুগুলো কি? বিশ্লেষকদের আশঙ্কা, দৃশ্যমান সমস্যা বড় হয়ে গেলে কূটনীতি থেকে সেটি রাজনীতিতে টার্ন নিতে পারে, আর তাতে জটিলতা আরো বাড়তে পারে। ইউনূসের আমলের তিক্ত সম্পর্কের পর ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পাবে। শুরুতে কিছুটা ইতিবাচক আভাসও পাওয়া গিয়েছিল, কিন্তু এমন সম্ভাবনার মধ্যে সামনে এলো পুশিন। বিশেষ করে গত মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বাড়ে। গত 8 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এখন পর্যন্ত 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 836 জন বর্তমানে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 8 মাসে 2,479 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুধু গত কয়েক সপ্তাহে 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বাংলাদেশের এই বাহিনীটির সাথে স্থানীয় বাসিন্দা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও পুশিন ঠেকাতে কাজ করছে। গত 8 জুন থেকে 11 জুন 4 দিন ব্যাপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় 57তম বিজিবি বিএসএফ ডিজি বা মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর ও পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর এটি ছিল বিজিবি বিএসএফ এর প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 6 জুন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএসএফ এর পুশিন ও সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো বিজিবি বৈঠকে তুলবে, কিন্তু 4 দিনের এই শীর্ষ পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। বরং একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা গেছে। এমনকি বৈঠক শেষে প্রচলিত যৌথ সংবাদ সম্মেলন করা হয়নি। দর্শক, দুই দেশের মধ্যে ডিজি স্তরের সীমান্ত বৈঠক 1975 থেকে 1992 সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হতো। তবে 1993 সালে এটিকে বছরে 2 বার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একবার নয়াদিল্লি ও একবার ঢাকা, এভাবে এই বৈঠক হয়ে থাকে। বিএসএফ বিজিবি সর্বশেষ বৈঠক হয়েছিল 2025 সালের আগস্টে ঢাকায়। তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। তখনও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। এমনকি যৌথ বিবৃতি প্রকাশ করতেও অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত। আর সেই বিবৃতিতেও পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, গত কয়েক সপ্তাহ ধরে যে পুশিন সীমান্তের সবচেয়ে বড় ইস্যু, সেটি নিয়ে কোনো শব্দ কেন বিবৃতিতে রাখা হয়নি? বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বৈঠকে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল স্পষ্ট। বিএসএফ এর দাবি, যাদের সীমান্তে পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। পশ্চিমবঙ্গের ধরপাকড় শুরু হওয়ার পর তারা ফিরে যেতে চাইছেন। ফলে বাংলাদেশের নাগরিকদের ফিরে নিতে ঢাকার আপত্তি কেন, সে প্রশ্ন তুলেছে ভারতীয় বাহিনী। বিএসএফ এর যুক্তি হলো, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা না করায় তাদের পুশব্যাক করতে বাধ্য হতে হচ্ছে। অবশ্য বাংলাদেশের বিজিবি ভারতীয় বাহিনীর এমন অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, কোনো ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত করা হলে তাকে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি থাকে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে ও জোরপূর্বক সীমান্ত দিয়ে মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক রীতি ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী। বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের সীমান্তে পাঠানো হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক, এমন নিশ্চয়তা ভারত দিচ্ছে না। তাদের পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভাগাভাগি করা হচ্ছে না। ফলে যাচাই বাছাই ছাড়া কাউকে ফেরত নিতে রাজি নয় বাংলাদেশ।
এখানে ভারত পাল্টা অভিযোগ করছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 2 দফা বলেছেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2862টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। কিছু আবেদন 5 বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিএসএফ এর ভাষ্য, মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাউকে জেল বা হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, পুশি সমস্যার সমাধানের জন্য ভারতকে 12 থেকে 13টি